জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি চান সার্জিস হাসনাত। রাষ্ট্রীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান। আমাদের বিভাজনের রাজনীতির মধ্যে রেখে আমরা জাতীয় ঐক্য কখনো পৌঁছতে পারিনি। অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার পূর্বে এই খুনি হাসিনা যে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই সিস্টেমগুলোর একটি সংস্কার করতে হবে। মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় কমিশন। গুমের ঘটনায় 12 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা। এবং দুর্নীতির আত্মপক্ষ সমর্থনে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের তলব করবে দুদক। মতিউর ও মুস্তাফিজের বিরুদ্ধে মামলা। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। সংবিধানে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি সহ রাষ্ট্রীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে বলে দাবি করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার দুপুর ফরিদপুরে এক সমাবেশে তারা বলেন, শেখ হাসিনার সময়ের সব হত্যা অপকর্মের বিচার অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে। সহকর্মী এনকেবি নয়নের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্টে বিস্তারিত। ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজের মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশে যোগ দেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় আগে বিচার এবং রাষ্ট্রের সংস্কার হবে, এরপর নির্বাচন উল্লেখ করে অবিলম্বে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা সরকারকে দিতেই হবে বলে জোর দাবি জানান বক্তারা। গত 1.5 দশকে হাসিনা সরকার হত্যাযজ্ঞ সহ যেসব অপকর্ম করে রাজনৈতিক কাঠামোকে ভেঙে দিয়েছে, তার বিচার অবশ্যই অন্তর্বর্তী সরকারকে করতে হবে বলে দাবি করেন হাসনাত আব্দুল্লাহ। দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্যে আমরা বেড়ে উঠেছি। আমাদের বিভাজনের রাজনীতির মধ্যে রেখে আমরা জাতীয় ঐক্য কখনো পৌঁছতে পারিনি। এই জনগণ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, সিন্ডিকেট এই বিষয়গুলিকে সহজভাবে নেবেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, দ্রুততম সময়ের মধ্যে কঠোর হস্তে এই সিন্ডিকেট এবং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করুন। সমাবেশে সার্জিস আলম বলেন, সংবিধানে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি সহ সংস্কার কাজ শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার পূর্বে এই খুনি হাসিনা যে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই সিস্টেমগুলোর একটি সংস্কার করতে হবে। ছাত্র সমাবেশ উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থক ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার ও প্লেকার্ড নিয়ে সমাবেশে যোগ দেন। কেন্দ্রীয় যারা ছিল নেতৃবৃন্দ, যাদের আহ্বানে আমরা সবাই আন্দোলনে এসেছি এবং সফল করে বিজয় অর্জন করতে পেরেছি, তাদের সকলকে সামনে থেকে দেখে আমরা খুবই আনন্দিত। এবং সামনে যদি আরো কখনো দেশের কাজে আমাদের প্রয়োজন হয়, আমরা সবাই এখন প্রস্তুত আছি। আমরা এখনো রাজপথ ছাড়ি নাই। আন্দোলনের সময় আহত এবং নিহত হয়েছে, তাদের পরিবার যেন সুষ্ঠু বিচারটা পায় এবং আমাদের যে জেনারেশন জেনজি যেন বাংলাদেশকে আরো অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। নিউজ ডেস্ক, দেশ টিভি। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 10টায় কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। লিভার সিরোসিস, কিডনি রোগ, হার্টের ব্লক সহ নানা রোগে ভুগছেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। নির্জন কারাগারে চিকিৎসা না দেওয়ায় এসব রোগ জটিল আকার ধারণ করেছে। দ্রুত শারীরিক সুস্থতার জন্য খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান ডাক্তার জাহিদ। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এজন্য রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন কাতারের আমির মোহাম্মদ আল থানি। মঙ্গলবার রাত 10টায় সেই এয়ার অ্যাম্বুলেন্সে কাতার হয়ে লন্ডনে যাবেন খালেদা জিয়া। সোমবার রাজধানীর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহূর্তে উনি সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে
সেগুলো কমপ্লিট করে আগামীকালকে 7ই জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ফুসফুস, হার্ট ও কিডনির নানা জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। 2018 সালে 8 ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয় তাকে। সেখানে তার সুচিকিৎসা না হওয়ায় শারীরিক জটিলতা আরও বেড়ে যায়। কয়েক দফা আবেদনের পরও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি শেখ হাসিনা সরকার। বেশিরভাগ সময়ই কেটেছে এভার কেয়ার হাসপাতালে। 5 আগস্ট সরকার পতনের পর মুক্তি দেয়া হয় খালেদা জিয়াকে। তবে শারীরিক জটিলতার কারণে তাৎক্ষণিক নেওয়া যায়নি বিদেশে। চিকিৎসক দলের দীর্ঘ পর্যবেক্ষণ শেষে মঙ্গলবার বেগম জিয়াকে নেওয়া হচ্ছে লন্ডনে। ডাক্তার জাহিদ জানান, দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। ম্যাডামের আগামী চিকিৎসাটা যাতে সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে, সেজন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছে। দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান, মহাসচিব সহ দলের স্থায়ী কমিটি সবাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। ওনার পরিবারের সদস্যরাও ওনার সুস্থতার জন্য দোয়া করেছে। ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্যরা বেগম জিয়ার সঙ্গী হবেন। লন্ডনে তাকে স্বাগত জানাবেন তার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমান। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই নিয়ে আরো জানাতে স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। হাসান, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। লন্ডনে তার চিকিৎসা প্রক্রিয়া কেমন হতে পারে, আমাদের বিস্তারিত জানাবেন। আমরা যেমনটা দেখছিলাম যে বেগম জিয়ার যেসব রোগ রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই ক্রনিক ডিজিজ বলা হয়, এবং একাধিক ক্রনিক ডিজিজ থাকার কারণে তার কিন্তু শারীরিক জটিলতাগুলো অন্যরকম। অন্য যে কোনো পেশেন্টের তুলনায় কিন্তু তার শারীরিক কন্ডিশন কিন্তু অনেকটাই খারাপ। এর বাইরে যদি বলা হয়, 2020 সালে উনি যখন করোনা আক্রান্ত হয়েছিলেন সেটি থেকে সুস্থ হয়েছেন, কিন্তু করোনার পরে যেসব শারীরিক জটিলতা সেগুলো কিন্তু অনেক বেশি তার ক্ষেত্রে দেখা গিয়েছে, যেহেতু তার বয়স অনেক বেশি এবং অন্যান্য রোগগুলো ছিল। ফলে তার কিন্তু মাল্টিপল অ্যাপ্রোচ দরকার, যেটি আমরা দেখছিলাম। এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ, উনি যেটি বলছিলেন যে তার মাল্টিপল অ্যাপ্রোচ এখানে দরকার। এবং লন্ডনে যে হসপিটালটিতে নেওয়া হচ্ছে লন্ডন ক্লিনিকে, সেটি কিন্তু খুবই পরিচিত, সাধারণত অনেক পুরনো হসপিটাল, যেখানে এরকম মাল্টিডিসিপ্লিনারি সবগুলো ডিপার্টমেন্টই আছে। এবং সেখানে কিন্তু তার প্রথমে যেটা করা হবে, বাংলাদেশ থেকে কিন্তু 6 সদস্যের এক যে চিকিৎসক টিম তারা যাচ্ছেন। ইতিপূর্বে যারা তার চিকিৎসার সাথে জড়িত ছিলেন, অর্থাৎ এভার কেয়ারে যখন ছিলেন তখন কিন্তু এই 6 সদস্যের সাথে আরও 21 জন চিকিৎসকের একটি টিম ছিল। অর্থাৎ এই চিকিৎসকরা কিন্তু শুরু থেকেই খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে তারা কিন্তু ওয়াকিবহাল, এবং সবগুলো তারা হয়তো সেখানকার চিকিৎসকদেরকে রিপোর্ট করবেন, তার শারীরিক অন্যান্য কন্ডিশনগুলো জানাবেন। এরপরে কিন্তু তাকে ডিসিশন নেওয়া আসলে কোন প্রক্রিয়ায় তাকে চিকিৎসা দেওয়া হবে। এর মধ্যে আছে তার হার্টে রিং পরানো হয়েছে, সেই রিং স্টেন্ট পরানোর পরের যে ধাপগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা হসপিটাল থেকে করতে পারেনি। তার লিভার সিরোসিস রয়েছে, আমরা দেখেছিলাম কয়েক দফায় লিভার থেকে বিভিন্নভাবে যে অতিরিক্ত পানিগুলো সেগুলো বের করা হয়েছে, কিন্তু সেটি লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন হতে পারে। যদি সেই হসপিটাল করতে পারে তাহলে হয়তো সেখানে করা হবে। এরপরেও যদি আরও কিছু প্রয়োজন হয়, লিভার ট্রান্সপ্লান্ট যদি সেখানে সম্ভব না হয়, যেহেতু তার বয়স এই মুহূর্তে 79 বছর, সেক্ষেত্রে হয়তো চিকিৎসকরা ঝুঁকি নাও নিতে পারেন। সেক্ষেত্রে হয়তো জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, যেটি আমেরিকায়, সেখানে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে সেটি পুরো প্রক্রিয়াটা ডিপেন্ড করবে আসলে লন্ডনের যেসব চিকিৎসক রয়েছেন তারা বাংলাদেশের চিকিৎসকের সাথে কনসাল্ট করার পরে তারা ডিসিশন নেবেন যে আসলে তাকে কোন প্রক্রিয়ায় চিকিৎসাগুলো দেওয়া হবে। এর বাইরে তার আর্থ্রাইটিস রয়েছে, চোখের প্রবলেম রয়েছে, মানে তার অনেকগুলো সমস্যা রয়েছে। এগুলোকে হ্যাঁ, আরও ডায়াবেটিসের কারণে আসলে এসব সমস্যা বেশি হচ্ছে। তো সবগুলোকে আসলে অ্যাড্রেস করার পরে তারা আসলে ডিসিশনটা নেবেন যে আসলে কোন প্রক্রিয়ায় সেই চিকিৎসাটা করানো হবে। আমরা হয়তো আগামীকালকে যাওয়ার পরে পরশুদিন সকালে গিয়ে ওখানে পৌঁছবেন রয়্যাল হসপিটালে। সেখানে আমরা হয়তো দেখতে পাবো যে অন্তত 1 সপ্তাহ লাগবে হয়তো এইসব ডিসিশনগুলো নিতে। আমরা এজেডএম জাহিদ যেমনটা বলছিলেন যে হয়তো এরপরে তারা ডিসিশন জানাতে পারবেন যে আসলে কি করবেন এবং কবে নাগাদ উনি চিকিৎসা শেষে দেশে ফিরবেন।
হাসান, 7 বছর পর মা ছেলের দেখা হচ্ছে, নিশ্চয়ই এক আবেগী মুহূর্ত তাদের জন্য। আপনি এই বিষয়ে কি বলবেন? নিঃসন্দেহে এখানে একটা বড় আবেগ তৈরি হবে নিঃসন্দেহে, এবং সেখানে যেহেতু লন্ডনে বিএনপির ব্যাপক পরিমাণ নেতাকর্মী অবস্থান করেন এবং সেখানকার লন্ডন বিএনপি কিন্তু সাংগঠনিকভাবে অনেকটা শক্তিশালী, ফলে তবে আজকে যেটা এজেডএম জাহিদ বলছিলেন যে সেখানে নেতাকর্মীদেরকে আসলে কম ভিড় করবার জন্য উনি অনুরোধ করেছেন, এবং সেখানে শুধু তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান তিনি থাকবেন, এই দুজনেই থাকবেন, এবং হয়তো 3 থেকে 4 জন নেতাকর্মী যারা লন্ডনের কেন্দ্রীয় পর্যায়ে তারা থাকবেন। এবং যেহেতু বাংলাদেশ থেকে চিকিৎসক টিম যাচ্ছেন এবং আরাফাত রহমান কোকো যিনি তারেক রহমানের ছোট ভাই তার ওয়াইফও যাচ্ছেন, এবং এর সঙ্গে আর তার যে কেয়ার গিভার যারা ছিলেন বাড়িতে এবং হসপিটালে তারাও কিন্তু যাচ্ছেন, ফলে সেখানে আবেগ ঘন একটা পরিবেশ যে তৈরি হবে সেটি কিন্তু বলা যায়। কারণ এর আগে কয়েক দফা কিন্তু চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার কথা বলেছিলেন, এবং তারেক রহমানও কিন্তু বারবার বলছিলেন যে তার চিকিৎসা দরকার, যদিও সেটি গত সরকার কোনোভাবে করতে দেয়নি, এবং 7 বছর আসলে তাদের ভিতরে ওই রকম কোনো রকম দেখার হয়নি। এবং লাস্ট কয়েক বছর তো উনি জেলেই ছিলেন, যদিও 2020 সালে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে অনেকটা বাড়িতে গৃহবন্দী অবস্থায় অনেকটা সেরকম অবস্থায় চিকিৎসা নিয়েছেন, ফলে একটা তো হচ্ছে তার শারীরিক জটিলতা, এবং অন্যদিকে দীর্ঘদিন থেকে বা মা ছেলের যে দেখা সাক্ষাৎ না হওয়া সেটি কিন্তু একটু বড় তাৎপর্যপূর্ণ ঘটনা। আমরা হয়তো কালকে এই ফুটেজটা দেখতে পাবো যে ওই সময়টা তাদের আবেগ কিরকমটা ছিল। হাসান, আপনাকে ধন্যবাদ, এবং আমরা বেগম জিয়ার সুস্থতা কামনা করছি। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান মাহমুদ। বিডিআর বিদ্রোহ কোনো দাবি আদায়ের বিদ্রোহ ছিল না, দেশকে দুর্বল করার ষড়যন্ত্র ছিল, এমন মন্তব্য করেছেন জাতীয় স্বাধীন কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম ফজলুর রহমান। স্বচ্ছ তদন্তের মাধ্যমে 3 মাসের মধ্যেই প্রতিবেদন দেওয়ার আশা জানান তিনি। কমিশন প্রধান জানান, প্রয়োজনে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এইসব কথা বলেন তিনি। এ সময় নিরপেক্ষ তদন্তের দাবি করেন ভুক্তভোগীরা। শিউলি রায়ের রিপোর্ট। 15 বছর আগে ঘটে যাওয়া ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডের নাম বিডিআর বিদ্রোহ। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এই ঘটনায় তথাকথিত তদন্তের নামে নির্যাতন ও বিচারের মাধ্যমে অনেককে সাজা দেওয়া হয়, যদিও এই নিয়ে আপত্তি ছিল ভুক্তভোগী সহ নানা মহলের। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল ডিসেম্বরে গঠন করা হয়েছে 7 সদস্যের জাতীয় স্বাধীন কমিশন। সোমবার কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় নির্মম হয়রানির কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। বিডিআর ও হত্যাকাণ্ডে সার্বভৌমত্বের উপর আঘাত বলে জানান শহীদ পরিবারের সন্তানরা। তাদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সামনে আসুক প্রকৃত ঘটনা। স্বাধীন তদন্ত কমিশন আমরা আশা করব যেন এটা স্বাধীনেই থাকে, কারো দ্বারা যেন কোনোভাবে ভায়াস না হয়। বিডিআর হত্যাকাণ্ড যেটা, এটাকে আমরা সবসময় বলি ন্যাশনাল একটা কেস, এটা আসলে ন্যাশনাল না, এটা ইন্টারন্যাশনাল, কারণ এটা কিন্তু আমাদের দেশের বর্ডার ছাড়িয়ে গেছে। স্বাধীন দেশে কি করে নিজেদের সৈন্য অফিসারদেরকে তাদেরই সৈনিকরা এরকম নির্মমভাবে হত্যা করে ফেলে। তো যারা এখানে ছিলেন এবং যারা বিহাইন্ডে ছিলেন তাদেরও চেহারাটা যেন প্রকাশিত হয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারিত 3 মাসেই প্রতিবেদন দেওয়ার আশা জানান কমিশন সভাপতি। আমরা নিরপেক্ষ থাকব, নিরপেক্ষ থেকে আমরা তদন্ত কাজ চালিয়ে যাব। আমরা সবার সহযোগিতা চাই, কোনো জিনিস গোপন রেখে কিছু করতে চাই না। আমি এটা আমার কমিশনের সদস্য থেকে বলেছি, যা হবে খোলাখুলি করা হবে। তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতে অনুমতি পেলে তদন্ত কমিশন দেশটিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে। কোনো দাবির জন্য, দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। আমরা জানবার চেষ্টা করছি কে কখন বিডিআর ওই সময় পোস্টিং হয়েছিল। একজন অফিসার 7 দিন আগে, 10 দিন আগে, 15 দিন আগে, 1 মাস আগে গিয়ে কি অপরাধ করতে পারে যে তাকে মেরে ফেলতে হবে। বিডিআর হত্যাযজ্ঞ নিয়ে প্রয়োজনীয় তথ্য প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়ে কমিশন সভাপতি বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রেই এই হত্যাকাণ্ড ঘটেছে। বিজিবি হেডকোয়ার্টারে আমরা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।
আওয়ামী লীগের 16 বছরে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে আছেন প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। আগামী 12 ফেব্রুয়ারি গুমের মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, দ্রুতই গুমে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষ হবে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। সাল 2009 থেকে 2024 আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক বিরোধে গুম খুনের ঘটনা ঘটে কয়েক হাজার। কেউ গুম থেকে ফিরেছেন, আবার কেউ হারিয়ে গেছেন চিরতরে। 5 আগস্ট পট পরিবর্তনের পর শেখ হাসিনা সরকারের গুম ও বিচার বহির্ভূত হত্যার বিচারে গঠন করা হয় গুম কমিশন। সোমবার সকালে গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। শুনানিতে গুম তদন্ত কমিশনের প্রতিবেদন তুলে ধরা হয়, যেখানে শেখ হাসিনার পাশাপাশি প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদের নামও উঠে আসে। সেই সঙ্গে গুম হওয়া 758 জনের মধ্যে বেশিরভাগ ফিরে এলেও 204 জন এখনও নিখোঁজ বলে জানান প্রসিকিউটর। পরে ট্রাইব্যুনাল 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আয়নাঘর বা গুমের যে ভয়াবহ সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার নিশ্চিতের কথা জানান চিফ প্রসিকিউটর। এই যে গুমের সংস্কৃতি নামক এক ভয়াবহ সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর অসংখ্য মানুষকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনেও এটা একটা মানবতা বিরোধী অপরাধ। সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল, বিভিন্ন এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোভ দেখিয়ে, বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে, নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। গ্রেফতারি পরোয়ানা জারি করাকে ন্যায় বিচারের প্রথম ধাপ উল্লেখ করে সন্তুষ্টির কথা জানান গুম হওয়া পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তারেক সিদ্দিকী এবং বাকি যারা ছিলেন কমান্ডিং অফিসার্স, তাদেরকে প্রথম দিকে মোটা দাগে অ্যারেস্ট ওয়ারেন্টের আওতায় আনা হলো এবং আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কেসকেই আনা হবে। আরমান যেদিন গুম হয় সেদিন 2 দিন আগে আমাকে বলে যে চাচা আমার বাসায় এসে তাকে আমাকে খোঁজ নিয়ে গিয়েছে। তারপর হঠাৎ করেই শুনলাম যে তাকে গুম করা হয়েছে। আমরা বিশ্বাস করি কোনো অন্যায় হবে না, কোনো অনাচার হবে না, অ্যাকচুয়াল যে দোষী সেই বিচারের আওতায় আসবে। আগামী 12 ফেব্রুয়ারি গুম মামলার তদন্ত প্রতিবেদন দিয়ে দ্রুত আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের ওঠা দুর্নীতির অভিযোগ জিজ্ঞাসাবাদের তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে দুদক। হাজির না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। এদিকে সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার প্রথম স্ত্রীর সন্তানদের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুদক। সেই সঙ্গে চট্টগ্রাম 16 আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধেও করা হয়েছে মামলা। বিস্তারিত ফজলে আদিত্যের প্রতিবেদনে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের অকল্পনীয় দুর্নীতির বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তার অগ্রগতির জন্য শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে আত্মসমর্পণের সুযোগ দেবে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে সম্পদের তথ্য গোপনের অভিযোগে আলাদা মামলা হয়েছে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে জনাব মোহাম্মদ মতিউর রহমান তার প্রথম স্ত্রী জনাব লায়লা কানিজকে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 13 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের সহযোগিতার অপরাধে একটি মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে ২২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে চট্টগ্রাম ১৬ আসনের সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার তথ্য জানায় দুদক। অসৎ উদ্দেশ্যে নিজ নামে ২ কোটি ৬ লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রেখে এবং ৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন এবং উক্ত লেনদেনকৃত অর্থ পরবর্তীতে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে ভুয়া কর্মকর্তা সেজে দুর্নীতি নিবারণ সংস্থা নামে প্রতারণা করায় আটক ৮ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বিগত সরকারের আমলে বিচার ব্যবস্থাকে রক্ষা করা গেলে অনেকেই দেশ ছাড়তে হতো না বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তার দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় এই কথা বলেন তিনি। স্বৈর সরকারের রোষানলে পড়ে দীর্ঘ ১১ বছর লন্ডনে ছিলেন বর্ষিয়ান এই আইনজীবী। বিগত সরকার হিটলারের অনুরূপ শাসন ব্যবস্থা কায়েম করেছিল উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, স্বাধীন বিচার ব্যবস্থাই দেশকে সঠিক স্থানে নিয়ে যেতে পারে। ছাত্র অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শহীদদের রক্ত যেন বৃথা না যায় সেই লক্ষ্যে কাজ করতে হবে। অনুষ্ঠানে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন। এইবার এই বাংলাদেশ যে তরুণদের রক্তের বিনিময়ে আবার স্বাধীন হয়েছে, আমরা আবার এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারছি। এই প্রাঙ্গণে, এই অঙ্গনে ব্যারিস্টার রাজ্জাক আবার পদচারণা করবেন, কোর্টে দাঁড়াবেন, আর্গুমেন্ট করবেন। সেই দিন যে ফিরে এসেছে, এই নতুন আলোকিত বাংলাদেশ আর হারাতে দেয়া যাবে না। চট্টগ্রাম নগরীতে বিএনপি নেতা কর্মীদের রোষানলে পড়েন কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন। ওসি থাকাকালীন বিএনপি নেতা কর্মীদের মিথ্যা মামলায় হয়রানি, নির্যাতন ও চাঁদাবাজি সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। সহকর্মী একেএম নাজিমের পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। এভাবেই বিএনপি নেতাকর্মীদের রোষানলে পড়েন চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সাবেক ওসি নিজামুদ্দিন। তার শার্ট ছিঁড়ে শারীরিকভাবে হেনস্থ করা হয়। সোমবার দুপুরে ছেলের পাসপোর্ট গ্রহণ করতে চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট কার্যালয়ে আসেন সাবেক ওসি নিজামুদ্দিন। কার্যালয়ের সামনে তাকে চিনতে পেরে ঘিরে ধরেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি ছিলেন মোহাম্মদ নিজামুদ্দিন। সে সময় মিথ্যা মামলায় জড়িয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করতেন তিনি। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি ও অনিয়ম দুর্নীতি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সুলাইমান জানান, বিষয়টি খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। নরসিংদী তাঁত বোর্ডের চেয়ারম্যান, অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলার ইউএনও এবং অধ্যক্ষ সহ 15 জন কর্মকর্তাকে দাবি আদায়ে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর 2টা থেকে নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজের একটি কক্ষে তারা অবরুদ্ধ রয়েছেন। শিক্ষার্থীদের দাবি, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজ স্থানান্তর করার জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে তারা। এরই অংশ হিসেবে তারা বেশ কয়েকবার ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সভা সমাবেশ করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়ন করার জন্য একাধিকবার আশ্বাস দিয়েও তা পূরণ না হওয়ায় আজ তারা এই কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনড় থাকবেন বলে জানান শিক্ষার্থীরা। আমাদের একদম কথা নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরে হস্তান্তর করতে হবে। সবগুলো ব্যাপার কনসার্ন, উপদেষ্টা মহোদয় কনসার্ন, সচিব মহোদয় কনসার্ন। আপনারা বলেন স্টুডেন্টরা অবরুদ্ধ করে রাখছে, যে পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নিবে ওই পর্যন্ত আমরা ছাড়ব। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।